আজকের আলোচনায় আসা যাক। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে কথা হচ্ছে, আর বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য একটা আর্থিক সুবিধার ঘোষণা এসেছে। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো তো এই নিয়েই। হ্যাঁ, মূল কথাটা হলো মহার্ঘ ভাতা নয়, এবার বিশেষ প্রণোদনা, এবং সেটা বাড়ানো হয়েছে। ঠিক। তো আমরা একটু সূত্রগুলো ঘেঁটে দেখব, মানে এর পেছনের কারণটা কি, কাদের ওপর ঠিক কেমন প্রভাব পড়ছে, আর কি কি বিষয় আছে। ঠিক। শুধু কারণ বা প্রভাব না, মানে কেন ঠিক এই সময়ে এই সিদ্ধান্তটা এলো, সরকারি কোষাগারে এর চাপ কেমন পড়বে, আর বৃহত্তর অর্থনীতিতে এর মানেটা কি দাঁড়ায়, এই দিকগুলোও আমরা সূত্র থেকে তুলে আনার চেষ্টা করব। কিছু বিশ্লেষণও আছে, সেগুলো নিয়েও কথা হবে। তাহলে শুরুতেই পরিষ্কার করা যাক পরিবর্তনটা আসলে কি। সূত্র বলছে জুলাই মাস থেকে হার বাড়ছে প্রণোদনার। হ্যাঁ, তবে সবার জন্য একরকম না। এখানে একটা ভাগ আছে। আচ্ছা, কিভাবে? দেখুন, যারা দশম থেকে ২০তম গ্রেডে আছেন, তাদের যে ৫% ছিল, তার সাথে আরও ১০% যোগ হচ্ছে। মানে মোট দাঁড়াচ্ছে ১৫%। ও হ্যাঁ, আচ্ছা, ১৫%। হ্যাঁ, আর যারা প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা, তাদের ক্ষেত্রে ৫%-এর সাথে যোগ হচ্ছে আরও ৫%, মানে মোট ১০%। তার মানে নিচের গ্রেডগুলোতে বৃদ্ধিটা বেশি। ঠিক, ১০% পয়েন্ট বাড়ছে ওখানে, আর উপরের গ্রেডে ৫% পয়েন্ট। আচ্ছা, তো এই সিদ্ধান্তের কারণটা কি? মানে হঠাৎ করে এই বৃদ্ধি ২০১৫ সালের পর তো বেতন কাঠামো হয়নি, সেটার সাথে কি যোগসূত্র আছে? একদম। সূত্রগুলো কিন্তু সেটাই বলছে। দেখুন, ২০১৫ সালের পর প্রায় ১ দশক হতে চলল, নতুন কোনো বেতন কাঠামো আসেনি। হ্যাঁ, অনেক দিন। তো অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তব্যে এই প্রসঙ্গটা এনেই প্রণোদনা বাড়ানোর প্রস্তাবটা দিয়েছেন। আর এর আগেও, মানে ২০২৩ সালেও তো মূল্যস্ফীতি যখন খুব বেশি ছিল, হ্যাঁ, মনে আছে। তখনও কিন্তু সরকার ৫% বিশেষ প্রণোদনা দিয়েছিল। তো এটাকে হয়তো তারই একটা কন্টিনিউয়েশন বা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, এই যে বাড়তি প্রণোদনা দেওয়া হচ্ছে, এতে সরকারের অতিরিক্ত খরচ কেমন হবে? কোনো সংখ্যা আছে সূত্রে? হ্যাঁ, সূত্র অনুযায়ী সংখ্যাটা বেশ বড়। অতিরিক্ত প্রায় ৭,০০০ কোটি টাকা। ৭,০০০ কোটি টাকা। আচ্ছা, কিন্তু বাজেটে যে মোট বরাদ্দ থাকে বেতন ভাতার জন্য ২০২৫-২৬-এর জন্য, তো সেটা প্রায় ৮৪,০০০ কোটি টাকার বেশি। হ্যাঁ, ৮৪,১১৪ কোটি টাকা। তো আগের বছরের সংশোধিত বরাদ্দ ছিল প্রায় ৬৯,০০০ কোটি। এখন এই ৭,০০০ কোটি যোগ হওয়ার পরেও মোট বৃদ্ধিটা কি খুব বেশি লাগছে আনুপাতিকভাবে? এর কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে সূত্রগুলোতে। আসলে আগামী অর্থবছরে প্রায় ৫০,০০০ সরকারি চাকরিজীবী অবসরে যাবেন। ৫০,০০০? এটা তো অনেক বড় সংখ্যা। হ্যাঁ, তো এর ফলে পেনশনভোগীর সংখ্যা বেড়ে যাবে, প্রায় ৮.৫ লাখে পৌঁছাবে। ও! তো পেনশন খাতে সরকারের খরচ বাড়লেও যারা অবসরে যাচ্ছেন, তাদের বেতনটা তো আর লাগছে না। সে কারণে হয়তো বেতন ভাতা খাতের মোট বৃদ্ধিটা তুলনামূলকভাবে কিছুটা কম দেখাচ্ছে। মানে একটা ভারসাম্য তৈরি হচ্ছে আর কি। ইন্টারেস্টিং। মানে একদিকে প্রণোদনার খরচ বাড়ছে, আবার অবসরের কারণে বেতন কিছুটা কম লাগছে, কিন্তু পেনশনের চাপ বাড়ছে। বেশ জটিল একটা হিসাব। ঠিক। কিন্তু এই যে অতিরিক্ত ৭,০০০ কোটি টাকা বাজারে আসছে, এর প্রভাব নিয়ে কি কোনো ভিন্ন মত বা বিশ্লেষণ উঠে এসেছে? অবশ্যই, এখানেই তো মূল আলোচনার জায়গাটা। সিপিডি, মানে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের একটা বিশ্লেষণ আছে সূত্রগুলোতে। আচ্ছা, তিনি কি বলছেন? তার মূল উদ্বেগটা হলো, দেখুন, বাংলাদেশ ব্যাংক এখন কি করছে, মূল্যস্ফীতি কমানোর জন্য সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে, মানে বাজার থেকে টাকা কমানোর চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক। তো ঠিক এই সময় সরকার যদি উল্টো পথে হেঁটে বাজারে অতিরিক্ত ৭,০০০ কোটি টাকা ছাড়ে, এটা তো মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। মানে কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টার বিপরীত দিকে চলে আসছে বিষয়টা। হুম, এটা তো একটা সিরিয়াস কনসার্ন। মূল্যস্ফীতির চাপ তো এমনিতেই অনেক বেশি। ঠিক তাই। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ আশঙ্কার কথাও বলেছেন, বৈষম্য। বৈষম্য কিরকম? মানে সরকারি খাতে তো প্রণোদনা বাড়ল, কিন্তু বেসরকারি খাতের বেশিরভাগ কোম্পানি কি এই পরিস্থিতিতে তাদের কর্মীদের বেতন বা সুবিধা একই হারে বাড়াতে পারবে? সম্ভবত না। হ্যাঁ, ফলে সরকারি আর বেসরকারি খাতের কর্মীদের আয়ের মধ্যে যে ফারাক, সেটা আরও বেড়ে যেতে পারে।
এতে সামাজিক বৈষম্য বাড়ার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তাহলে কি কোনো সুপারিশ আছে এই বৈষম্য কমানোর জন্য? হ্যাঁ, ফাহমিদা খাতুন কিছু পথের কথা বলেছেন, যেমন বেসরকারি খাতের কর্মীদের ওপর থেকে করের বোঝা যদি কিছুটা কমানো যায়, অথবা তাদের জন্য কম খরচে বা বিনামূল্যে সরকারি কিছু সেবা, ধরুন শিক্ষা বা স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায়, তাহলে হয়তো জীবনযাত্রার মানে একটা সমতা আনার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, তাহলে যদি একটু গুছিয়ে বলি, বিষয়টা দাঁড়ালো সরকারি চাকরিতে গ্রেড ভেদে ৫ থেকে ১০% বিশেষ প্রণোদনা বাড়ছে। সরকারের খরচ হচ্ছে অতিরিক্ত প্রায় ৭,০০০ কোটি টাকা। হ্যাঁ, কারণ হিসেবে বলা হচ্ছে অনেকদিন নতুন বেতন কাঠামো হয়নি আর মূল্যস্ফীতির চাপ আছে। ঠিক। কিন্তু এর অন্য পিঠে আছে দুটো বড় চিন্তা। এক, মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার ভয়, আর দুই, সরকারি বেসরকারি খাতের মধ্যে আয়ের বৈষম্য আরও বাড়ার আশঙ্কা। যদিও প্রায় ৫০,০০০ কর্মী অবসরে যাওয়ায় বেতন ভাতা খাতের বৃদ্ধিটা কিছুটা কম দেখাচ্ছে, কিন্তু পেনশনের চাপটা তো বাড়ছেই। একদম। আজকের এই আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে, যখন একটা বড় অংশের মানুষের জন্য মানে সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সুবিধা বাড়ে, তখন অর্থনীতির বাকি অংশে মানে বেসরকারি খাতের বিশাল সংখ্যক কর্মীর ওপর এর প্রভাবটা ঠিক কেমন হয়? আর পুরো অর্থনীতিতে আয় বা সুযোগের ক্ষেত্রে ন্যায্যতা বা ভারসাম্য রাখতে ঠিক কী করা উচিত, এটা কিন্তু ভাবনার বিষয়। অবশ্যই, এটা একটা মৌলিক প্রশ্ন।